বাঙালিরা পিছনে রয়ে গেল। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্যি। আমি আজকে কারণ মন রাখার জন্য কোনো কথা বলবো না। আজকে এই ভিডিওতে পিওর ফ্যাক্ট, পিওর ডেটা সেটাই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। সবাই অনেকে বলে যে বাঙালি মানে ল্যাদ, মাছ, ভাত আর আড্ডা। আবার অনেকে বলে যে বাঙালিরা খুব বুদ্ধিমান, খুব ইন্টেলেকচুয়াল। কিন্তু আসল কথা হলো অর্থনৈতিক দিক থেকে বাঙালিরা কিছুটা হলেও পিছিয়ে রয়ে গেছে। যেখানে পুরো দুনিয়া ওয়েলথ জেনারেট করছে, সেখানে হয়তো আপনি এখনো ব্যাংকের লাইনে দাঁড়িয়ে নিজের পাসবুক আপডেট করছেন। আর এটা ভাবছেন যে আপনি খুব সেফ জায়গায় রয়েছেন, যে আপনি আপনার টাকা পুরোটাই ব্যাংকে রেখেছেন, এফডি করছেন। আর এইসব কথা কোনোটাও আমি নিজে বলছি না, এগুলো ডেটা বলছি। ইন্ডিয়াতে এখনো অবধি 18 থেকে 19 কোটি টোটাল ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর তার মধ্যে শুধু 8 to 9% হচ্ছে যারা অ্যাক্টিভলি ইনভেস্ট করছে ওই ডিম্যাট অ্যাকাউন্টের থ্রু। আর এই পুরো লিস্টে ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে জানেন? এই পুরো লিস্টে ওয়েস্ট বেঙ্গল আসছে সবচেয়ে নিচে। যেখানে মুম্বাই বা গুজরাটের একটা কলেজের স্টুডেন্ট নিজের পকেট মানি থেকে বাঁচিয়ে এসআইপি করছে, সেখানেই ইন্ডিয়াতে একটা কলেজ স্টুডেন্ট বা 18-19 বছরের ছেলে দেখুন কি করছে। আপনি 18-19 বছরের ছাড়ুন, আপনি 30 বছরের একটা ছেলে যে প্রপার ভালো ইনকাম করছে, সেও হয়তো এলআইসির 5% ইন্টারেস্টের পিছনে দৌড়াচ্ছে। আর ওটাকেই ভাবছে খুব ভালো রিটার্ন। আর এখানে তো এই এলআইসিটাকেই একটা ভালো ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নেওয়া হয়। যেখানে লাস্ট 20 বছরে নিফটি ফিফটি প্রত্যেক বছর 12 থেকে 14% এর রিটার্ন দিয়ে যাচ্ছে, সেইখানে আপনার সেফ এফডি যা রিটার্ন দিচ্ছে, সেটা কিন্তু আপনার ইনফ্লেশনে বিট করতে পারছে না। মানে ধরুন আপনি 10 লাখ টাকা এফডি করেছিলেন 10 বছরের জন্য, 10 বছর পরে আপনার কাছে গিয়ে দাঁড়াবে মোটামুটি 18 লাখ টাকা। আর যখন আপনি এই 18 লাখ টাকা পাবেন, তখন কিন্তু আপনার পারচেজিং পাওয়ার সেই 10 লাখেরই হবে। আগে যেটা 10 লাখের ভ্যালু ছিল, 10 বছর পর সেই 18 লাখের ভ্যালু কিন্তু সেই 10 লাখ বা 10 লাখের নিচেই হবে। মানে টেকনিক্যালি আপনি 10 বছর ধরে জিরো প্রফিট করেছেন। মানে বোঝাতে পারলাম যে কিভাবে এফডিতে লোকের টাকা ঢালছে আর লস করছে। আমি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে আপনাকে বলছি। ধরুন 10 বছরের জন্য আপনি আপনার 10 লাখ টাকা এফডিতে রাখলেন। আর যখন 10 লাখ টাকা রাখলেন, 10 বছর পর আপনি ধরুন 18 লাখ টাকা পেলেন। ঠিক এই 18 লাখ টাকা এখন যখন আপনি পেলেন, তখন কিন্তু এর ভ্যালু 10 বছর আগে যে 10 লাখ টাকা ছিল তারও কম। তো তখন আপনি যদি 10 লাখ টাকা অ্যাফোর্ড করতে পারতেন, এখনো সেই 18 লাখ টাকা দিয়ে আপনি তখনকার 10 লাখ টাকার মতনই অ্যাফোর্ড করতে পারবেন। হিসাব মতো 10 বছরে আপনার কোনো প্রফিটই হয়নি। আয়রনিটা বুঝুন, এক সময় কলকাতা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ছিল। আমাদের এখানে খুব ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট আছে, নোবেল উইনার আছে, কিন্তু যখন ফাইন্যান্সের দিকে কথা আসছে, তখন কোথাও না কোথাও রিস্ক আছে বলে মানুষজন কিন্তু পিছিয়ে যাচ্ছে। কেন? কোথাও না কোথাও ছোটবেলা থেকে বাঙালিদের এটাই শেখানো হয়, যদি সেফটি সেখানেই আছে, স্পেশালি চাকরিতে। আর সরকারি চাকরি মানেই সবচেয়ে বেশি সেফ। আর তারপরে যদি আসে সেটা হচ্ছে নর্মাল যে কোনো চাকরি। বিজনেস হচ্ছে একটা জিনিস যেটা কিন্তু রিস্কি, যেটা করা যাবে না। যদি সেফ ভাবে চলতে চাও তাহলে ভালো পড়াশোনা করো, ভালো চাকরি পাও, চাকরি করো। বিজনেস তো ঝামেলাই, আর স্টক মার্কেট তো ছেড়েই দিলাম। স্টক মার্কেটের নামে তো গ্যাম্বলিং এর সাথে যুক্ত করে দিয়েছে। যেখানেই যেও শোনে যে তুমি স্টক মার্কেট করছো বা স্টক মার্কেটের সাথে যুক্ত, কোথাও না কোথাও লোকে এটাই ভাবে যে তুমিও হয়তো গ্যাম্বলিং করছো, তোমারও হয়তো কোনোদিন কোনো টাকাই হয় না, আর যেটাও হয় সেটা গ্যাম্বলিং করে। আর আমার মনে হয় এই গ্যাম্বলিং এই ওয়ার্ডটাই হচ্ছে, কারোর যদি উন্নতির পিছনে কোনো বাধা হয়, স্পেশালি বাঙালিদের, এটাই হচ্ছে সেই বাধা। ওয়ারেন বাফেট কিন্তু গ্যাম্বলিং করে বিলিনিয়ার হয়নি। আর হাজার হাজার যে ইন্ডিয়ান রিটেলার ট্রেডার রয়েছে, তাই তারা টাকা বানাচ্ছে, মিলিনিয়ার হচ্ছে, তারাও কিন্তু গ্যাম্বলিং করে টাকা বানাচ্ছে না। আমি আবারও বলছি, স্টক মার্কেট কিন্তু কোনো গ্যাম্বলিং নয়, এটা একটা বিজনেস ওনারশিপ। আপনি যখন কোনো কোম্পানির শেয়ার বাই করছেন, আপনিও কিন্তু ওই কোম্পানির একটা ছোট ওনার হয়ে যাচ্ছেন। যেইটুকু শেয়ার আপনি কিনেছেন, আপনি কিন্তু অ্যাজ আ ওনার হিসেবেই রয়েছেন। তো আপনি কিন্তু স্টক মার্কেটে অ্যাজ আ বিজনেসই করছেন। এটা কোনোভাবে গ্যাম্বলিং কিন্তু নয়। আর আপনি যখন কোনো কোম্পানির শেয়ার কিনছেন, আপনি কিন্তু দেশের সবচেয়ে বড় বিজনেসের পার্টনার হচ্ছেন। যদি দেশ এগিয়ে যেতে থাকে, আপনি কেন পিছিয়ে থাকবেন? আমরা প্রায় নিয়ে বলি যে বাঙালিরা কত ইন্টেলেকচুয়াল, বাঙালিরা বই পড়তে ভালোবাসে, বাঙালিরা পলিটিক্সে আছে, বাঙালিরা পলিটিক্স বোঝে, সব কিছু করে। কিন্তু যখন এই ওয়েলথ ক্রিয়েশনের কথা আসে,
তখনই কেন গ্যাম্বলিং কথাটা বলে লোকজন পিছনে চলে আসে। আমার এটা পার্সোনালি মনে হয় যে বাঙালিদের মধ্যে একটা স্পেশাল জিনিস রয়েছে যে রিস্ককে সবসময় নেগেটিভ হিসেবে ধরানো হয় এবং সিকিউরিটিকে সবসময় গ্লোরিফাই করা হয়। তো এখনো লোকের মাথায় এটাই আছে যে গভর্নমেন্ট জব যদি একজন পেয়ে যায় তার লাইফ সেট, তাকে আর কোনো কিছু ভাবতেই হবে না। ঠিক সেইখানেই একটা ছেলে যদি এটা বলে যে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই বা স্টক মার্কেটে ট্রেড করতে চাই, প্রত্যেকটা লোকের মাইন্ডসেট এটাই আসে যে তুই এবার টাকাগুলো কি জলে দিবি। এই থিঙ্কিংটাই জেনারেশনের পর জেনারেশন মানুষের মধ্যে চলে আসতে চলেছে। প্রত্যেকটা লোক, আজকে আপনি যদি আমাদের আগে মা বাবা বা দাদু ঠাকুমার কথাও ভাবেন, তারা ঠিক যেরকম থিঙ্কিং করছে তারা তাদের বাচ্চাদের মধ্যেও ঠিক সেটাই পাস করাচ্ছে। যে স্টক মার্কেট মানে হচ্ছে গ্যাম্বলিং, স্টক মার্কেটে টাকা রাখা মানে টাকা রিস্কে দেওয়া, কোনো দরকার নাই। ওর থেকে পড়াশোনা কর, একটা গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নে, একটা গভর্নমেন্ট চাকরি কর, ব্যাস তোর লাইফ সেট। তো এইটাই একটা মেন রিজন যেটা হয়তো সেই কারণে এখনো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে প্রচুর লোকজনের মাইন্ডসেট এখনো এটার উপর থেকে চেঞ্জ হয়নি। কিন্তু আজকালকার ইকোনমি হচ্ছে পুরোটাই ডিফারেন্ট। যদি ওয়েলথ জেনারেট করতে হয়, ক্যাপিটাল অ্যালোকেশন দিয়েই ওয়েলথ জেনারেট হয়। আপনি আমেরিকাতে দেখুন, মিলিয়ন্স অফ হাউস হোল্ডস যারা বাড়িতে থাকে তারাও কিন্তু স্টক মার্কেটে ট্রেড করছে। আপনি ইউরোপে দেখুন, সেখানেও পেনশন ফান্ড কত বেশি পপুলার। বাকি সব জায়গাতে মিউচুয়াল ফান্ডস, ট্রেডিং, ইনভেস্টিং এই যত বেশি পপুলার রয়েছে, ইন্ডিয়াতে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লোকজন এখনো সেরকম ভাবে সেটাকে অ্যাডাপ্ট করে নিতে পারেনি। ইভেন চায়নাতেও লাস্ট ডিকেটে প্রচুর পরিমাণে রিটেল ট্রেডার কিন্তু স্টক মার্কেটে ঢুকেছে। ইভেন ইন্ডিয়াতেও লাস্ট 10 থেকে 12 বছর যদি একটু ভালোভাবে খেয়াল করেন, প্রচুর রেভলিউশন হয়েছে। প্রচুর ইজি ডিম্যাট অ্যাপস, যেগুলো খুব ইজিতে তোমাকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে দেবে, এরকম অ্যাপস প্রচুর মার্কেটে এসেছে এবং প্রচুর লোক কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খুলেওছে ইন্ডিয়াতেও। ডিজিটাল ব্রোকিং অ্যাপস, অনলাইন প্ল্যাটফর্মস, প্রচুর কিন্তু সহজ উপায় যেভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যায় এবং ইউজ করা যায়, এরকম প্রচুর প্ল্যাটফর্ম লাস্ট 10 থেকে 12 বছরে আমাদের ইন্ডিয়াতেও ওপেন হয়েছে। চলুন একটা ছোট এক্সাম্পল নিয়ে আপনাকে বোঝাই। কোনো একটা ফ্যামিলি ধরুন 10 লাখ টাকা সেভ করেছে এবং 10 লাখ টাকা সে ইনভেস্ট করেছে কোনো এফডিতে 6 to 7% ইন্টারেস্ট। এবার সেই 10 লাখ টাকা 10 বছর পর তার হার্ডলি 18 to 19 লাখ এসে দাঁড়াবে। শুনতে খুব ভালো লাগছে যে 10 বছরে 10 লাখ টাকা আমার 18 থেকে 19 লাখ টাকা হয়ে গেছে। এবার আমাদের ইনফ্লেশন যদি মোটামুটি 6%ও ধরি, তাহলে গিয়ে আপনি দেখবেন আপনার পারচেজিং পাওয়ার 10 বছর পর যখন আপনি টাকা পাবেন তখনও কিন্তু সেমই থাকবে, 10 লাখ টাকাই থাকবে। হিসাব মতো আপনি কোনো কিছু প্রফিট কিন্তু করেননি। তার মানে টেকনিক্যালি আপনার টাকা হয়তো বাড়লো কিন্তু আপনি লাইফস্টাইল কিছু আপগ্রেড করতে পারলেন না। নতুন কিছু এমন জিনিস নিতে পারলেন না যেটা আগে 10 লাখে আপনি নিতে পারছিলেন না, যেটা আপনি 10 লাখে নিতে পারছিলেন না 10 বছর আগে, এখন 18 লাখেও কিন্তু আপনার সেম জায়গাটাই এসে দাঁড়াবে। এবার এফডি ছেড়ে ধরুন আমি গোল্ডের কথা বলছি। গোল্ড হিস্টোরিক্যালি মোটামুটি 8 to 9% ইয়ারলি রিটার্ন দেয়। হিস্টোরিক্যালি বলছি মানে আগে, এই রিসেন্ট 1-2 বছরের কথা আমি বলছি না। ইন জেনারেল গোল্ড 8 to 9% রিটার্ন দেয়। তো সেখানে যদি আপনি 10 লাখ টাকা গোল্ডে ইনভেস্ট করে রাখতেন, 10 বছর পর সেটা গিয়ে মোটামুটি 22 থেকে 23 লাখে গিয়ে দাঁড়াতো। আর এই যে ইনভেস্টমেন্টটা গোল্ড, এটা বেটার দ্যান এফডি, কিন্তু কিছু এক্সট্রা অর্ডিনারি না। এবার ধরি ইকুইটি মিউচুয়াল ফান্ডস। এই 10 লাখ টাকায় যদি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডসে রাখতেন তখন কি হতো? ইন্ডিয়াতে লাস্ট 20 বছরে অন অ্যান অ্যাভারেজ ইকুইটি মিউচুয়াল ফান্ড মোটামুটি 12 থেকে 15% রিটার্ন দিয়েছে ইয়ারলি। তো আপনি আপনার 10 লাখ টাকা যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডে রাখতেন, তো 10 বছর পর সেটা গিয়ে মোটামুটি 35 to 40 লাখসে গিয়ে দাঁড়াতো আপনার। তো ভেবে দেখুন, সেম টাইম 10 বছর আর সেম টাকা 10 লাখ, এই সেম টাইম সেম টাকা যদি আপনি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ইনভেস্ট করেন, কতটা হিউজ ডিফারেন্স আপনি আপনার রিটার্নে গিয়ে দেখতে পাচ্ছেন। আর এই 10 লাখ টাকায় যদি আপনি মিউচুয়াল ফান্ডে না গিয়ে ডিরেক্ট যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করতেন, যদি আপনার নলেজ থাকতো, সেটা কিন্তু আপনার জন্য একটা বড় ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারতো। কম্পাউন্ডিং এর আসল ম্যাজিক হচ্ছে এখানেই। ওয়েলথ জেনারেট যদি করতে হয় তাহলে আপনার টাকাকে কম্পাউন্ডিং করতেই হবে। আই হোপ বোঝা গেল, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে যদি আপনি ইনভেস্ট করতেন সেম টাকায়, আপনি বুঝতে পারছেন আপনি একটা জায়গাতে প্রচুর ওয়েলথ বানিয়ে নিতে পারতেন আর বাকি জায়গাগুলোতেও আপনার কত ডিফারেন্ট পরিমাণে আপনার রিটার্ন জেনারেট হচ্ছে।
কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এই কথাটা হয়তো ইনভেস্টিং এর লাইনে আপনারা যারা আছেন অনেকেই হয়তো এই কথাটা শুনেছেন। আর এই জিনিসটা যে বুঝবে সে কিন্তু আর্ন করবে, আর যে বুঝবে না সে শুধু পে করবে। আর এরপরে আসি যে ওয়েস্ট বেঙ্গলে যে একটা খুব পপুলার মিথ রয়েছে যে স্টক মার্কেট মানেই গ্যাম্বলিং। আর এই যে এই মিথটা, এটাই কিন্তু আমাদের ইকোনমির যে গ্রোথটাকে সেটাকে কিন্তু স্লো ডাউন করে দিচ্ছে। যদি স্টক মার্কেট সত্যিই গ্যাম্বলিং হতো, এটা ভেবে দেখুন তো দুনিয়ার সবচেয়ে বড় বড় কোম্পানিজ কি স্টক মার্কেটে লিস্টেড থাকতো? দুনিয়ার পুরো ইকোনমি স্টক মার্কেটের উপর বেস করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো সত্যি যদি গ্যাম্বলিং হতো, এটা কি কখনো পসিবল হতো? সিম্পলি আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনে রাখেন, আপনি কিন্তু কোথাও না কোথাও ওই কোম্পানির একটা ছোট ওনারশিপ হয়ে যায়। এবার ইন ফিউচার যখন কোম্পানি গ্রো করছে, তো আপনিও কোথাও না কোথাও প্রফিট বানাচ্ছেন। আমি জানি ওয়ার্ল্ড ওয়াইড যত ইনভেস্টার্স রয়েছে সবাই হয়তো প্রফিটেবল না। কেন? ডিপেন্ড করছে আপনি কোন স্টকে টাকা লাগাচ্ছেন। এবার হতে পারে আপনি একটা কোনো এরকম কোম্পানির স্টক কিনেছেন যেই কোম্পানিটা একদমই ফান্ডামেন্টালি লো, যে কোম্পানিটার গ্রোথ কমে যাচ্ছে বা নিচে যাচ্ছে, তখন হয়তো সেই কোম্পানি আপনাকে স্টপ লস দেবে। ঠিক এটার জন্যই স্টপ লসের কনসেপ্টও কিন্তু রয়েছে, যে আপনি আপনার প্রপার স্টপ লস দিয়ে বেরিয়ে যান এবং আপনি অন্য কোম্পানিতে ইনভেস্ট করুন। আপনি যদি প্রপার নলেজ না রেখে স্টক মার্কেটে শুধু কোনো কোনো কোম্পানিতে ইনভেস্ট করে দেন, কোনো প্রপার লজিক ছাড়া, প্রপার নলেজ ছাড়া, প্রপার স্টপ লস ছাড়া, তাহলে আপনি অবশ্যই গ্যাম্বলিং করছেন আপনার সাথে। কেন? আপনি উইদাউট নলেজ এখানে এসেছেন। কিন্তু এটার মানে এই না যে স্টক মার্কেটে কিন্তু গ্যাম্বলিং হচ্ছে। যারা প্রপার নলেজ নিয়ে, প্রপার ডেটা নিয়ে কোনো কোম্পানিতে ইনভেস্ট করছে এবং ইন ফিউচার যখন কোম্পানি গ্রো করছে, তারাও কিন্তু প্রচুর প্রফিট বানাচ্ছে, তারাও কিন্তু ওয়েলথ জেনারেট করছে। আর এই নেক্সট ডিকেডেই দেখুন না, যে এখন যে ব্যাংকিং সেক্টর রয়েছে, এআই রয়েছে, প্রচুর এরকম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেক্টরস রয়েছে যেগুলো বুম করতে পারে। তো যারা প্রপার নলেজ নিয়ে স্টক মার্কেটে আসবে, এইসব সেক্টরগুলোতে ভালো ভালো স্টকস অ্যানালাইসিস করবে যেগুলো লং টার্মে গ্রোথ দিতে পারে, সেখানে ইনভেস্ট করবে, তারা স্বাভাবিকভাবে ওয়েলথ জেনারেট করবে। আর যারা এটা জানে না যে কখন স্টকটা নিচে এলে স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হয়, তারা ওটাকে হোল্ড করে রেখে দেবে আর প্রচুর লস বানিয়ে নেবে, আর তারপরে বলবে স্টক মার্কেট গ্যাম্বলিং। এটা ভেবে দেখুন তো, গ্যাম্বলিংটা কি স্টক মার্কেট আপনার সাথে করছে, না আপনি আপনার নিজের সাথে গ্যাম্বলিং করছে? স্টক মার্কেটে যতক্ষণ আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট প্রপারলি বুঝে, রিস্ক ক্যালকুলেট করে ট্রেড করছেন বা ইনভেস্ট করছেন প্রপার নলেজের সাথে, কখনোই কিন্তু আপনি গ্যাম্বলিং করছেন না। আমি এরকম প্রচুর লোককে জানি যারা নিজেদের ভুলে টাকা লস করে এটা বলতে থাকে যে এটা গ্যাম্বলিং, এটা সাট্টা, এখানে কিছু হয় না, এখানে কোনোদিনই টাকা বানাতে পারে। আমি নিজের এক্সপিরিয়েন্স নিয়ে বলছি, কিছু বয়স্ক আমার বাবার বয়সী বা তার থেকেও বড় এরকম লোকজন যারা প্রথম শুনতেন যে আমি স্টক মার্কেটে আছি বা ট্রেডিং করি, তো তাদের মনে এটাই একটা কোশ্চেন আসতো যে এটাতে কি সত্যি কোনোদিন টাকা হয়? এতে কি তোমার পুরো টাকা ডুবে গেছে? হয়তো তাদের কাছে জানা কোনো এরকম স্টোরি আছে বা এরকম লোক আছে যারা একটা টাইমে উইদাউট কোনো নলেজ বা রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া নিজের টাকা স্টক মার্কেটে লাগিয়েছিল এবং সেটা জলে চলে গেছিল। এবং তারাই এটা লোকদের মধ্যে রটিয়ে ফেলেছে যে স্টক মার্কেটে আসা মানেই নিজের টাকাকে জলে দেওয়া। এবার আপনি যদি প্রপার নলেজ না নিয়ে আসেন, আপনি যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার মানি ম্যানেজমেন্ট, প্রপার স্টপ লস ছাড়া মার্কেটে আসেন, সেটা কিন্তু মার্কেটের দোষ না, সেটা আপনার দোষ। আপনি নলেজ ছাড়া স্টক মার্কেটে এসেছেন। আর এই লাস্ট ডিকেটে কিন্তু ইন্ডিয়াতে রিটেল ইনভেস্টার্স এর নাম্বার হিউজলি বেড়েছে। যেটা আগে মোটামুটি 11% এর কাছে ছিল, লিস্টেড কোম্পানিতে যে রিটেল শেয়ার হোল্ডিংস মোটামুটি আগে 11% এর কাছেই ছিল, সেটা গিয়ে মোটামুটি এখন 17% এর কাছাকাছি রিটেল শেয়ার হোল্ডার্স রয়েছে। তো এটা একটা হিউজ পাওয়া যে প্রচুর লোক এখন স্টক মার্কেটে ইন্ডিয়াতে ইনভেস্ট করছে। আজকালকার দুনিয়াতে ওয়েলথ যদি ক্রিয়েট করতে হয়, তার তিনটে মেজর ইঞ্জিন আমার যেটা মনে হয়, এক তো বিজনেস, সেকেন্ড হচ্ছে রিয়েল এস্টেট, আর থার্ড হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ফার্স্ট যে পয়েন্ট আসছে বিজনেস, সবাই বিজনেস করতে পারে না, হয়তো তাদের কাছে রিসোর্স নেই, তাদের কাছে নলেজ নেই, হিউজ রিস্ক অ্যাপেটাইট থাকতে হয় বা হিউজ ক্যাপিটালেরও দরকার হয় বিজনেস করতে গিয়ে, সেটা সবার পক্ষে পসিবল হয় না। সেকেন্ড হচ্ছে রিয়েল এস্টেট, এখানেও সেম, প্রচুর হিউজ নলেজ অ্যান্ড হিউজ ক্যাপিটাল তোমার কাছে থাকলে তাহলে তুমি রিয়েল এস্টেটের বিজনেসে আসতে পারবে। থার্ড হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আর এই মার্কেট আজকালকার দিনে এত ইজি হয়ে গেছে, এত ইজি অ্যাপ রয়েছে তোমাদের কাছে ডিজিটালি, যে খুব ইজিলি তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবে।
খুব ইজিলি ফ্রিতে ইউটিউবে প্রচুর তোমরা কোর্স কন্টেন্ট পেয়ে যাবে, যেখান থেকে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, প্রপার ক্যাপিটাল অ্যালোকেশন কিভাবে করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, তোমরা সবকিছু দেখে খুব ইজি ওয়েতে কিন্তু স্টক মার্কেটে ছোট থেকে নিজের ইনভেস্টিং করা স্টার্ট করে দিতে পারবে। এর জন্য তোমার হাজারো প্রচুর ক্যাপিটালের কিছু দরকার নেই, শেখার জন্য হাজারো কিছু রিসোর্সের তোমার কিন্তু এখানে দরকার নেই। কারোর যদি ইচ্ছা থাকে সে খুব ইজিলি, খুব ইজি ওয়েতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ছোট ক্যাপিটাল দিয়ে হলেও তারা কিন্তু ইনভেস্টিং বা ট্রেডিং এটা স্টার্ট করতে পারে। আর অনেকেই আছে যারা স্টক মার্কেটে ঢুকেই প্রথমে এটা চায় যে তারা কুইক প্রফিট চায়, কুইক প্রফিট চায়, আর যখনই তাদের লস হয় তারা এটাই বলতে থাকে যে স্টক মার্কেটে কিছু হয় না, টাকা হয় না। কিন্তু এটা জানে না যে স্টক মার্কেটে টাকা বানাতে গেলেও কিন্তু পেশেন্স লাগে। আজকে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কোনো জব করছে, হাই র্যাঙ্কে রয়েছে, তারাও কিন্তু যে টাকা পাচ্ছে, জবে ঢুকেছে, সেটা করার জন্য প্রচুর পড়াশোনা করেছে, খেটেছে, নিজেদের বছর টাইম দিয়েছে, ফিস দিয়েছে সেখানকার স্কুলের কলেজে, তারপরে গিয়ে তারা আজকে সেই জায়গাটায় আছে। তো স্টক মার্কেটেও যদি আপনি প্রপার নলেজ গেইন করতে চান, স্টিক থাকতে চান, প্রপার ভাবে টাকা ইনকাম করতে চান, আপনাকে কিন্তু একটু টাইম দিতে হবে, যেই টাইমটা আপনাকে মার্কেটকে দিতে হবে। সেখানে যে স্টপ লস গুলো আপনি দিচ্ছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটের ফিস। সেকেন্ড হচ্ছে যে টাইমটা আপনি ইনভেস্ট করছেন শেখার জন্য, ইনিশিয়ালি একদিন ঢুকে আপনি এক্সপেক্ট করতে পারবেন না আপনি সব জেনে গেছেন মার্কেট থেকে আপনি টাকা বানাতে পারবেন। তো একটা টাইম পিরিয়ড আপনাকে মার্কেটকে ডেডিকেট করতে হবে, যেই টাইমটা আপনি শেখার জন্য কাজে লাগাবেন। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে বাকি সব জায়গার মতো যেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন, স্টক মার্কেটও সেরকমই একটা জায়গা। তো এখানেও আপনাকে টাইম কিন্তু আপনাকে দিতে হবে আপনাকে স্টেবল হওয়ার জন্য। যদি আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা যদি স্টক মার্কেটের ব্যাপারে একটু নলেজ গেইন করতে পারে, আমি বলছি না যে টাকা নিয়ে এসে ইনভেস্ট করতে বা ট্রেড করতে, তারা যদি একটু নলেজ গেইন করে ইকোনমিক্স এর ব্যাপারে, স্টক মার্কেটের উপরে, তো নেক্সট ডিকেডে যদি প্রপার নলেজ নিয়ে কেউ যদি স্টক মার্কেটে ঢোকে, ভালো কোম্পানিতে ইনভেস্ট করে, তারা কিন্তু নেক্সট ডিকেডে প্রচুর প্রফিট বানিয়ে নিতে পারবে। তো এটা একটা অনেক বড় ভালো চান্স। আর স্পেশালি মার্কেট এখন যেই সিচুয়েশনে রয়েছে, এই লাস্ট কিছুদিনের ওয়ারে আমরা জানি মার্কেট এখন প্রচুর কারেকশন নিয়েছে। এখন যে টাইম, এটা হচ্ছে পারফেক্ট টাইম ফর ইনভেস্টিং। এখন যে এইরকম সিচুয়েশনে যারা ভাবছে যে প্রপার নলেজ নিয়ে, বা যাদের কাছে নলেজ আছে কিন্তু স্টক মার্কেটে আসতে ভয় পায়, তারা যদি একটু ভালো রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট নিয়ে এই টাইমে স্টক মার্কেটে আসে এবং প্রচুর ভালো ভালো কোম্পানিজে ইনভেস্ট করে উইথ আ প্রপার স্টপ লস, তারা কিন্তু নেক্সট ডিকেড অবধি ভালো ওয়েলথ ক্রিয়েট করে নিতে পারবে। তো এটা একটা খুব ভালো অপরচুনিটি, স্পেশালি দিস টাইম। এখন একটা খুব ভালো অপরচুনিটিস আছে। আমি প্রত্যেকটা ইয়াং ছেলে মেয়ে সবাইকে বলি যে অ্যাটলিস্ট স্টক মার্কেটের ব্যাপারে জান, নিজের ক্যাপিটাল কিভাবে ম্যানেজ করতে হয় এটা অ্যাটলিস্ট জানো, নিজের টাকা পয়সা হ্যান্ডেল তুমি কিভাবে করবে। এমন না শুধু এফডি আছে, মিউচুয়াল ফান্ডস আছে, স্টক মার্কেট আছে, তুমি সবকিছুর ব্যাপারে জানো। ট্রেডিং বা ইনভেস্টিং এ আমি বলছি না, মিউচুয়াল ফান্ডসও আছে, এসআইপিসও আছে, প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা আছে তোমার ক্যাপিটালকে ডিস্ট্রিবিউট করা, তোমার ক্যাপিটালকে ডাইভার্সিফাই করা, তুমি অনেক জায়গায় ইনভেস্ট করতে পারো। তো সেই জিনিসগুলো ছোট ছোট ভাবে জানলে আমার মনে হয় নেক্সট ডিকেডে তোমরা গিয়ে ওয়েলথ জেনারেশনেও অনেক ভালো হেল্প করবে। এই যে লোকজন স্পেশালি বাঙালির একটা কথা বলে যে টাকা তো সব নয়, আমি মনে করি টাকাই সব। আজকালকার দিনে যতক্ষণ না ফাইন্যান্সিয়ালি ফ্রিডম তুমি পাচ্ছ, তুমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ততক্ষণ পর্যন্ত লোকে তোমাকে সম্মানটুকুও করে না। টাকাই সব নয়, অন্য তো দূরের কথা। তুমি ভেবে দেখো, তুমি যদি আজকে সিম্পলি তোমার বাড়ির কারোর বা কিছু শরীর খারাপও হয়, যদি আজকে প্রাইভেট হসপিটালে তুমি নিয়ে যাও, তোমার কাছে টাকা না হয়, তুমি তোমার বাড়ির লোকের ট্রিটমেন্টটুকু পর্যন্ত করতে পারবে না। তো টাকাই সব নয়, টাকার পিছনে দৌড়ে কি হবে, এইসব কথাবার্তাগুলো খুবই ভুলভাল কথাবার্তা। প্রত্যেকটা মানুষের আজকালকার দিনে এটা জানা উচিত যে টাকা ইনকাম কিভাবে হবে এবং টাকা কম্পাউন্ড কিভাবে হবে। আজকে আমি এটা বলতে পারি, আজকে একটা 1,00,000 টাকা পার মান্থ যারা ইনকাম করে ছেলে মেয়ে, তারা প্লাস যারা 50,000 টাকা ইনকাম করে, কিন্তু যদি যে 1,00,000 টাকা ইনকাম করে সে যদি এটা না জানে যে টাকা কিভাবে ইনভেস্ট করবে, সে হয়তো 10 বছরে তত টাকা বানাতে পারবে না। আর যে 50,000 টাকা ইনকাম করে তার কাছে যদি প্রপার নলেজ থাকে কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়, কিভাবে টাকা কম্পাউন্ড করতে হয়, সে 10 বছর পর 1,00,000 টাকা মাসে যে ইনকাম করে তার থেকে প্রচুর টাকা বেশি বানিয়ে। টাকা ইনকাম করা শুধু একটা জায়গা না যেখান থেকে তুমি বুঝবে যে তুমি কত টাকা জমাতে পারবে, তুমি ইন ফিউচার কত টাকা ইনভেস্ট করতে পারবে, ওয়েলথ ক্রিয়েট করতে পারবে।
যতক্ষণ না পর্যন্ত ফাইন্যান্সিয়ালি তোমার নলেজ আছে কিভাবে কোন কোন জায়গায় টাকা ইনভেস্ট করতে হয়, কোন কোন জায়গায় টাকা রাখলে তুমি নেক্সট গ্রোথ দেখতে পাবে মার্কেটে, ততক্ষণ পর্যন্ত বেশি টাকা ইনকাম করে আমার মনে হয় না সেই লাভটা হচ্ছে যতক্ষণ না তুমি এই নলেজগুলো গেইন করছো। তো আর এখনকার ডিজিটাল ইন্ডিয়াতে তো এত বেশি অপরচুনিটিস এসে গেছে, যারা গ্রামে থাকে সেখানকার লোকজনও যদি একটু শিখে নিজের টাকা প্রপার ইনভেস্ট করতে পারে, তাদের কাছে এখন প্রচুর অপরচুনিটিস রয়েছে। আর এখনকার স্পেশালি এই টাইমে যখন মার্কেট অলরেডি এতটা বেশি ডাউনে আছে, কারেকশন করে নিয়েছে, এইটা তো পারফেক্ট টাইম যারা ইনভেস্টিং এর জন্য আসতে চাইছো। তো আমি এটাই বলবো যে ছোট ছোট জিনিসগুলো একটু বোঝো। ফাইন্যান্সিয়ালি কিভাবে তোমরা গ্রোথ করতে পারবে, কিভাবে স্টক মার্কেট তোমাদের হেল্প করতে পারবে। আর এই মিথ্যা যে স্টক মার্কেট তো গ্যাম্বলিং, এই মিথ্যা থেকে সরিয়ে যদি এখনকার যারা কলেজ স্টুডেন্ট তাদের থেকে যদি এরা একটু একটু করে নলেজ গেইন করতে পারে, আমার মনে হয় ইন ফিউচার নেক্সট ডিকেডে আমরা একটা নতুন বাংলা দেখতে পারি। প্রচুর লোক আরো বেশি স্টক মার্কেটে আসবে, প্রচুর ওয়েলথ ক্রিয়েট করবে। টাইম নিক স্টক মার্কেট বুঝুন, এমন না প্রচুর টাকা নিয়ে আপনাকে আসতে হবে। যার যেরকম টাকা, কেউ পকেট মানি থেকে আমি দেখেছি ছেলেমেয়েরা জমিয়ে স্টক মার্কেটে আসছে, শিখছে। তো 1000, 2000, 10 যে কোনো ক্যাপিটাল নিয়ে আপনারা স্টক মার্কেটে আসতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, ক্যাপিটাল অ্যালোকেশন কোনটা কি হয়, কিভাবে ইউজ করতে হয় ডেইলি আপনাদের লাইফে, সেই জিনিসগুলো আপনি বুঝবেন। আর এতে শুধু টাকা বানানোই কিন্তু হবে না। দেখবেন আপনার ইন্টেলিজেন্সও বাড়ছে। ফাইন্যান্সের দিক থেকে আপনার ইন্টেলিজেন্সও অনেক বেশি বেড়ে যাবে। এইসব জিনিস আপনি আস্তে, আস্তে যখন বুঝতে শিখবেন। আর আমার মনে হয় এটাই একটা প্রপার টাইম যখন বাঙালিদের নিজের মাইন্ডসেট শিফট করার টাইম এসে গেছে, যে গ্যাম্বলিং থেকে ট্রেডিং এ। আই হোপ আজকে যেই কথাগুলো বললাম আপনারা কেউ কিছুতে অফেন্ড হননি। আমি রিয়েল ফ্যাক্ট বললাম। যেগুলো মনে হয় একটু যদি আমরা ঠিক করি, বাঙালিরা কোথাও না কোথাও যেই জায়গাটা পিছিয়ে রয়েছে তারা ওই জায়গাটা এগিয়ে আসতে পারবে। বাঙালিরাও যারা ওয়েস্ট বেঙ্গলের লোক, তারাও যারা মুম্বাই, গুজরাট, মহারাষ্ট্র এখানকার যে ছেলেমেয়েরা যেরকম স্টক মার্কেটে অ্যাক্টিভলি পারফর্ম করছে, তারাও ওই জায়গাতে পৌঁছাতে পারবে বা ওর থেকেও আগে পৌঁছাতে পারবে। তোমাদের যদি কিছু অন্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।